আসসালামু আলাইকুম সবাইকে। অপরাধী ভালোবাসা গল্পের ১৯ নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। নিশা স্বার্থর বাসায় এসেছে কিছুক্ষণ আগে। স্বার্থর মা বসে আছেন তার সাথে, ভালো মন্দ জিজ্ঞেস করছেন তিনি। নিশাও লক্ষ্মী মেয়ের মতো জবাব দিচ্ছে। নিশা বলল, শুনলাম স্বার্থ ভাইয়ের নাকি মাথা ফেটেছে। স্বার্থর মা বলল, হ্যাঁ, ছেলেটা যে কি করে বুঝি না, কাল রাতে বাড়ি ফিরতে দেখি মাথায় ক্ষত। কত করে জিজ্ঞেস করলাম কি হয়েছে, কিভাবে হলো এসব, কোনো জবাবই দিল না। নিশা বলল, আমি একটু দেখা করে আসি। স্বার্থর মা বলল, আমার থেকে অনুমতি নিচ্ছ কেন তুমি? যাও। নিশা উঠে দাঁড়ালো। কাল যেভাবে স্বার্থর সাথে ঝগড়া হয়েছে, এখন তো দেখা করতেও ভয় হচ্ছে। তবুও মনে সাহস জুগিয়ে পা বাড়ালো ওর ঘরের দিকে। দরজার সামনে এসে কড়া নাড়লো দরজায়। স্বার্থ ভেতর থেকে বলল, দরজা খোলা আছে। নিশা দরজা ঠেলে ঘরের ভেতর ঢুকলো। অন্ধকার পুরো ঘর। সে দেয়াল হাতড়ে ঘরের লাইট অন করলো। ঘর আলোকিত হতেই উপস্থিত নিশাকে দেখে স্বার্থ চোয়াল শক্ত করলো। সে আধশোয়া হয়ে ফোন টিপছিল। নিশাকে দেখে দাঁত চিবিয়ে বলল, এখানে এসেছিস কেন? নিশা শুষ্ক ঠোঁট ভিজিয়ে মিনমিন করে বলল, তোমার মাথায় আঘাত লাগলো কি করে? স্বার্থ বলল, কোন অধিকারে এই প্রশ্ন করছিস তুই? নিশা অবাক হয়ে বলল, তোমাকে প্রশ্ন করার জন্য আমার অধিকার লাগবে? স্বার্থ বলল, তোর ব্যাপারে কথা বলার জন্য যদি আমার অধিকারের প্রয়োজন হয়, তাহলে তোর হবে না কেন? তুই কে? তুই আমার জিএফ, ওয়াইফ, সিস্টার নাকি অন্য কিছু? তুই তো আমার কেউ না, জাস্ট বন্ধুর বোন। নিশার চোখের পানি টলমল করছে, গলায় কান্নাগুলো আটকে আছে বিষয়ে। স্বার্থর কথাগুলো তার বুকে বেঁধেছে। এমন করে কথাগুলো কিভাবে বললো স্বার্থ? একটুও খারাপ লাগলো না। নিশা মাথা নিচু করে ঘরের লাইট বন্ধ করে দিল। দরজার কাছে গিয়ে জোরালো কণ্ঠে বলল, ভুল করে অধিকার দেখাতে গিয়েছিলাম, মাফ করে দিও। আজ থেকে মনে রাখবো আমি তোমার কেউ না। আর এদিকে নিধি ও নাজনীন এসে পৌঁছেছে খানিকক্ষণ আগেই। এখন প্রায় রাত 12টার কাছাকাছি সময়। কায়নাত নিধিকে জড়িয়ে ধরে বসে আছে। কতদিন পর আপুকে দেখলো, কত শুকিয়ে গেছে মেয়েটা। নিধি কায়নাতের মাথায় হাত রেখে আদুরে কণ্ঠে বলল, হয়েছে বাবা, এবার থাম, ছাড় দেখি আমাকে, নাকি সারাদিন এভাবেই থাকতে চাচ্ছিস? কায়নাত ছেড়ে দিল নিধিকে। ঠোঁট উল্টে বলল, আমার কথা তোমাদের মনে পড়ে না তাই না? নিধি বলল, দেবো একটা ফাজিল, মনে পড়ে না আবার? জানিস তোকে নিয়ে সারাদিন বন্ধের মধ্যে কত কথা হয়। মাহি তো মাঝে মধ্যে কেঁদে কুটে ভাসিয়ে ফেলে। কায়নাত খিলখিল করে হেসে উঠল। কায়নাতের পাশে অর্ণ গা ঘেঁষে বসে আছে সোফায়। বর্তমানে সবাই ড্রয়িং রুমে উপস্থিত। নাজনীন অন্যদের ঠিক সামনে সোফায় বসে কায়নাতের দিকে তাকিয়ে আছে। দৃষ্টি নামালো সে। অন্য পায়ের জুতা দিয়ে ফ্লোরে খটখট শব্দ করছে। বেহরোজ বেগম তাড়া দিয়ে বললেন, নাজনীন আর নিধি, তোমরা এসো খেয়ে যাও, অনেক রাত হয়েছে। নাজনীন উঠে দাঁড়ালো, মাথা ঝাঁকিয়ে বলল, চাচি আমার ক্ষুধা নেই, আপনি একটু বলে দিন আমি কোথায় থাকবো। বেহরুজ বেগম বলল, সে কি কথা, খাবে না কেন? এত রাস্তা জার্নি করে এসেছো, না খেয়ে ঘুমাবে? নাজনীন বলল, সত্যি আমার ক্ষুধা নেই। বেহরুজ বেগম দোতলায় গেস্ট রুম দেখিয়ে দিলেন। নাজনীন চলে যেতে নিধি শুকনো ঢুক গিলল। পাশে অর্ণর জন্য ভালো করে কায়নাতের সাথে কথাও বলতে পারছে না সে। অর্ণ উঠে দাঁড়ালো, আর চোখে কায়নাতকে দেখে বলল, আমার ঘরে এসো, দরকার আছে। কায়নাত কথা বলল না আর অর্ণর দিকে তাকালো। অর্ণ চলে গেছে কিছুক্ষণ হয়েছে। নিশা আর নুসরাত যেহেতু ঘুমাচ্ছে, তাই এই মুহূর্তে নিচে আদাল, কায়নাত এবং নিধি ছাড়া কেউ নেই। বেহরুজ বেগম রান্নাঘরে খাবার গরম করছেন। নিধি কায়নাতের কানে কানে বলল, ডাক্তারবাবু কোথায়? কায়নাত বলল, হসপিটালে আছেন, আজ আসতে লেট হবে বলেছেন। নিধি মন খারাপ করে বলল, প্রতিদিন এমন দেরি করে বাড়ি ফেরে? কায়নাত বলল, না, কিন্তু মাঝে মধ্যেই লেট হয়। নিধি দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা যা, ভাইয়া তোকে ডাকলো তো। কায়নাত উঠে দাঁড়ালো, তারপর বলল, খেয়ে নিশা আপুর ঘরে যাস কেমন? আমি আসছি একটু পরেই। নিধি মাথা নাড়িয়ে সম্মতি দিল। কায়নাতের মন না টানলেও গেল অর্ণর ঘরে। অর্ণ বিছানায় পায়ের উপর পা তুলে শুয়ে আছে। কায়নাতকে দেখে বলল, ওয়াশরুমে আমার কিছু জামা কাপড় ভেজানো হয়েছে, ধুয়ে দাও। কায়নাত ওয়াশরুমে গিয়ে দেখলো প্রায় আলমারির সব জামা কাপড় ভিজিয়ে রাখা হয়েছে। কায়নাত ওয়াশরুম থেকে বেরিয়ে অর্ণর দিকে তাকালো, বলল, এত জামা কাপড় ভেজানো কেন? এসব ধুতে সারা রাত লেগে যাবে আমার, তার মধ্যে আমি অসুস্থ। অর্ণ বলল, লাগলে লাগুক। কায়নাত বলল, পারবো না আমি। অর্ণ কড়া দৃষ্টিতে তাকালো, তারপর বলল, ঘরের বাইরে এক পা রাখলে পা ভেঙে গলায় ঝুলিয়ে রাখবো, চুপচাপ ওয়াশরুমে গিয়ে সব জামা কাপড় ধুতে বসো। কায়নাত বলল, আপনি কি মানুষ? এত জামা কাপড় একদিনে ভিজিয়েছেন কেন? আর আমি আপনার জামা কাপড় ধুতে যাবো কোন দুঃখে? আমাকে আপনার বউ বলে মানেন না, আবার বউয়ের সব কাজ আমাকে দিয়েই করাচ্ছেন। অর্ণ বিরক্ত হচ্ছে, সে ধমক দিয়ে বলল, ধুবে নাকি ধুবে না? কায়নাত বলল, ধুবো না। অর্ণ বিছানা থেকে নেমে দাঁড়ালো। কায়নাতের হাতের কোনোই ধরে টানতে টানতে ওয়াশরুমের ভেতর নিয়ে গেল। ঘরের ভেতর রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। তারপর বলল, যতক্ষণ না সব ধুয়ে পরিষ্কার করছো, ততক্ষণ এই দরজা খুলবো না। কায়নাত রেগে চিৎকার করে বলল, খচ্চর লোক কোথাকার, জল্লাদ! কি পরিমাণ খচ্চর লোক হলে এত নোংরা কাপড় হয়, হ্যাঁ? অর্ণ চুপচাপ বিছানায় গিয়ে বসে ল্যাপটপ অন করলো। কায়নাত ওয়াশরুমের ভেতর থেকে বকবক করেই যাচ্ছে। একটা সময় বিরক্ত হয়ে থেমে গেল। জামা কাপড় ধুতে ধুতে বিড়বিড় করে বলল, আজব লোক, বিয়ে করে বউ মানে না, আবার বউকে দিয়ে নিজের সব কাজ করায়, ফালতু লোক। আর এদিকে নিধির খাওয়া শেষ হয়েছে একটু আগে। সে চাচির সাথে হাতে হাতে একটু কাজ করে দিল। কাজ শেষ করে বেহরুজ বেগম বললেন, অনেক রাত হলো, এবার গিয়ে ঘুমিয়ে পড়ো। নিধি মাথা ঝাঁকিয়ে সিঁড়ির দিকে পা বাড়ালো। বাড়ির কলিং বেল বেজে উঠলো। নিধি চাতক পাখির মতো তাকায় সেদিকে। বেহরুজ বেগম যেতে নিলে নিধি বলল, আমি খুলে দিচ্ছি চাচি। বেগম যেতে নিলে নিধি বলল, আমি খুলে দিচ্ছি চাচি। নিধি এগিয়ে এলো দরজার নিকট। দুরু দুরু বুক কাঁপছে। প্রেম এসেছে কি? যদি প্রেম হয় তাহলে আজ কতদিন পর সেই প্রিয় পুরুষের বদনখানা দেখতে পারবে সে। নিধি কাপা কাপা হাতে সদর দরজা খুলে দিল। প্রেম ক্লান্ত চোখের সামনে তাকিয়ে নিধিকে দেখেই ভূত দেখার মতোই চমকে উঠলো। নিধি সালাম দিতেই প্রেম উচ্চস্বরে বলে উঠলো, তুই?
নিধি দরজার পাশ থেকে সরে দাঁড়ালো। প্রেম এখনো বিস্মিত চোখে তাকিয়ে। সে জানেই না নিধি ঢাকা আসবে। বেহরুজ বেগম ভেতর থেকে বললেন, এমন রিয়াক্ট করছো কেন? তুমি জানতে না নিধি আসবে? প্রেম নিজেকে স্বাভাবিক করলো, মায়ের দিকে তাকিয়ে বাড়ির ভেতর প্রবেশ করলো আর বলল, আমাকে তো কেউ জানায়নি এই কথা। বেহরুজ বেগম বলল, ব্যস্ত থাকো তাই শুনেও হয়তো খেয়াল করোনি। সে যাই হোক, যাও ফ্রেশ হয়ে এসো, আমি খাবার দিচ্ছি। প্রেম বলল, খেয়ে এসেছি মা। বেহরুজ বেগম বলল, ঠিক আছে, ফ্রেশ হয়ে রেস্ট নাও। বেহরুজ বেগম সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলেন। নিধি পেছন থেকে প্রেমের দিকে তাকিয়ে আছে। প্রেম ঘাড় ঘুরিয়ে নিধির দিকে তাকাতেই চোখাচোখি হলো তাদের। নিধি দৃষ্টিনত করলো। প্রেম শুকনো ঠোঁট ভিজিয়ে ধীরকণ্ঠে বলল, তুই আসবি আগে আমাকে বললি না কেন? নিধি বলল, আমি ফোন করলে যদি আবার আপনার প্রেমিকা রাগ করে, তাই কল করিনি। প্রেম বলল, তা তো বটেই, ভালো করেছিস। আমার উনি আবার ভীষণ রাগী, কোনো মেয়েকে সহ্যই করতে পারে না। নিধির কথা আটকে গেল গলায়, কাটার মতো বিধে আছে মনে হচ্ছে। সে মাথা নত করে সিঁড়ি দিকে এগিয়ে যেতে যেতে বলল, ঘুমিয়ে পড়ুন। নিধি সিঁড়ি বেয়ে উপরে উঠছে। শাড়ির লম্বা আঁচল পিঠ বেয়ে নিচে নামানো, কোমর সমান চুলগুলো বেনুনি গাথা। প্রেম তাকিয়ে রইল সেই নারীর দিকে। এত ছোট পুচকা একটা মেয়ে কি করে প্রেমকে ভালোবাসতে পারলো? এটা ভেবেই তার অস্থির লাগে। মেয়েটা ভীষণ পাগল। ডাক্তারবাবু ছাড়া বোধহয় কিছুই বুঝে না। আর এদিকে রাত প্রায় 1টা বাজতে চললো। কায়নাত জামা কাপড় সব ধুয়ে ক্লান্ত হয়ে ফ্লোরেই বসে পড়েছে। কখন যে ঘুমিয়ে গেছে সে নিজেও জানে না। অন্য ওয়াশরুম থেকে কোনো সারা শব্দ না পেয়ে দরজা খুলে দিল। দেখলো কায়নাত মেঝেতেই ঘুমিয়ে গেছে। জামা কাপড় সব ধুয়ে পরিষ্কার করেছে। সে গম্ভীর মুখে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল। খানিকক্ষণ পর খুক খুক করে কেসে বলল, এই মেয়ে, এখানে ঘুমিয়েছ কেন? কায়নাত ধরফুরিয়ে উঠল। সামনেই অর্ণর গম্ভীর মুখ দেখে সাথে সাথে বুকে থুতু দিল। বিস্মিত কণ্ঠে বলল, কি হয়েছে? অর্ণ বলল, এখানে ঘুমাচ্ছ কেন? কায়নাত আশেপাশে তাকিয়ে নিজের অবস্থান দেখে বুঝলো কি হয়েছে। দীর্ঘশ্বাস ফেলে কটমট করে অর্ণর দিকে তাকিয়ে বলল, খারাপ লোক কোথাকার, এখন কোন দুঃখে দরজা খুলে সংসদে দাঁড়িয়ে আছেন? অর্ণ দরজা থেকে সরে দাঁড়ালো, গাম্ভীর্য বজায় রেখে বলল, ফ্রেশ হয়ে বের হও, অনেক রাত হয়েছে, ঘুমাও। কায়নাত অবাক চোখে নিজের স্বামীকে দেখলো। অর্ণকে পুরো পর্যবেক্ষণ করে হাতে তালি দিয়ে বলল, বাবা, এখন মনে হয়েছে অনেক রাত, খুব উপকার হলো জানিয়ে। অর্ণ বলল, থাপড়ে সব দাঁত ফেলে দিব বেয়াদব, চুপচাপ বের হও। কায়নাত উঠতে চাইলেও দেয়াল ধরে। কোমরে ব্যথায় শরীর টনটন করছে। সে নাক মুখ খিচে বন্ধ করে দাঁত কিরমির করে বলল, ওরে আল্লাহ রে, এই জল্লাদ আমার কোমর ভেঙে ফেললো গো। কায়নাত কোন রকম উঠে দাঁড়ালো। দেখলো গায়ের শাড়ি ভিজে একাকার। সে ভেজা শাড়ি দুপাশে আঁকড়ে ধরে একটু উপরে উঠলো। ওয়াশরুম থেকে বেরিয়ে দরজার নিকট এগিয়ে এলো। অন্য পেছন থেকে দেখলো কায়নাতকে। ভেজা শাড়ির আঁচল কোমরে গোজা, হাতের চুলগুলো পানিতে লেগে আছে গায়ে। খোপা করা এলোমেলো চুলগুলো খুলে পিঠ জুড়ে ছড়িয়ে আছে। আর পায়ের উন্মুক্ত ফর্সা জায়গাখানায় উকি দিচ্ছে ডান পায়ের গোড়ালি বরাবর একখানা কালো তিল। কায়নাত দরজার সামনে গিয়ে দেখলো উপর থেকে লাগানো। বিরক্ত হয়ে পিছু ফিরে অর্ণর দৃষ্টি দেহের উপর দেখেই কেঁপে উঠলো খানিক। কণ্ঠ নরম করে বলল, দরজা খুলে দিন। অর্ণ এগিয়ে এলো। কায়নাত ভাবলো দরজা খুলে দিবে, কিন্তু তেমন কিছুই হলো না। উল্টো কাবার্ড খুলে একখানা নীল রঙের শাড়ি বের করে ওর হাতে ধরিয়ে দিল। তারপর বিছানায় গিয়ে বসে বসে ফোন হাতে নিয়ে বলল, যাও চেঞ্জ করে এসো। কায়নাত হতভম্ব হয়ে শাড়ির দিকে তাকিয়ে রইল। কায়নাত বলল, আপনাকে আমি দরজা খুলতে বলেছি, আর আপনি আমাকে শাড়ি ধরিয়ে দিলেন কেন? আমি নিশাপুর ঘরে যাব, দরজা খুলে দিন। অর্ণ কোনো কথা বলল না, চুপচাপ ফোনে ব্যস্ত হলো। কায়নাত কিছুক্ষণ ঘ্যান ঘ্যান করেও যখন অর্ণর থেকে রেসপন্স পেল না, তখন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। চাই কি এই লোক? বিয়ে মানে না, বউ মানে না, আবার সেই বউকে নিয়ে এক ঘরে এক বিছানায় একই চাদরের নিচে থাকবে। আজব লোক তো। কায়নাত বারান্দার নিচে শাড়ি মেলে দিয়ে ঘরে আসতেই বুকা বনে গেল। অন্য যে এত রাতে এত জামা কাপড় ভিজিয়েছে, এখন এই ধোয়া জামা কাপড় ছড়াবে কোথায়? এখন ছড়িয়ে না দিলে নিশ্চিত গন্ধ হয়ে যাবে। সে ভেজা চুল না মুছে এগিয়ে গেল অর্ণর কাছে। তারপর বলল, আপনার কি আক্কেল নেই? এত রাত করে যে জামা কাপড় ভিজিয়ে রেখে দিয়েছেন, এগুলো না শুকাতে দিলে গন্ধ হয়ে যাবে, সে খেয়াল আছে? অর্ণ ফোন থেকে দৃষ্টি সরিয়ে কায়নাতের দিকে তাকালো। মায়াবী চোখ জোড়ায় চোখ আটকে গেল তার। ভেজা চোখের পাপড়িগুলো যেন রাতের তারাদের মতো চিকচিক করছে। চুলের পানি শরীর থেকে ভিজিয়ে দিচ্ছে তার সর্বঙ্গ। অর্ণ দৃষ্টি সরিয়ে ফেললো। অস্বস্তিকর কণ্ঠে বলল, দরকার হলে কাল আবার ধুয়ে দিবে। কায়নাত ঠোঁটে গা জ্বালানো হাসি টানলো। তারপর বলল, আমি কি আপনার চাকর? আপনার? অর্ণ বলল, আমার। অর্ণর কণ্ঠস্বর শক্ত, চোয়াল স্বাভাবিক। কায়নাত তবুও মনে হলো অর্ণ স্বাভাবিক নয়। সে শুকনো ঢুক গিলল। শরীর ভেজা অনুভব করতে দেখলো চুলের পানি দিয়ে শাড়ি ভিজে যাচ্ছে। তাড়াতাড়ি সোফার উপর থেকে অর্ণর তোয়ালে নিয়ে মাথা পেঁচালো। অর্ণ বলল, শাড়ি পরতে মানা করেছিলাম, তবুও যখন পরেছেন ভালো করে পরবেন, এমন সব খুলে পড়ার মানে কি? কায়নাত ফট করে অর্ণর দিকে তাকালো। অর্ণ ফোনের দিকে তাকিয়ে আছে। সে নিজের দিকে তাকিয়ে দেখলো পেছনে কোমর উন্মুক্ত, আঁচলও ঠিক নেই। থারিবাস লোক। সে শাড়ি ঠিক করে বলল, আপনার দেখি নজর খারাপ, শুধু এদিক ওদিক চোখ যায়। বলি বাপু, বিয়েটা যখন মানেন না, তাহলে সেই বিয়ে করা বউয়ের দিকে তাকাচ্ছেন কেন? অর্ণ বলল, আমি তাগড়া যুবক, আমার সামনে সব খুলে বসে থাকলে কি আমি চুপচাপ বসে থাকবো? কায়নাত বলল, অবশ্যই থাকবেন, যেহেতু বউকে বউ মানেন না, সেহেতু বসেই থাকতে হবে। অর্ণ বাঁকা হাসলো, চোখ ছোট ছোট করে কায়নাতের মুখ পানে তাকিয়ে বলল, বউকে বউ না মানলেও এই অর্ণ চৌধুরী অনেক কিছু করতে পারে। আমার নামে তুমি দলিল করাইনো। কায়নাতের রুহু কেঁপে উঠলো, কেমন যেন অদ্ভুত লাগছে। সে থমথমে মুখে কিছু বলতে চাইলো। অর্ণ দৃঢ় কণ্ঠে বলল, আমাকে জ্বালাতে চাইলে নিজেই জ্বলে যাবে মেয়ে, এমন ভাবে জ্বলবে যে পুরো ছাই হয়ে গেলেও সেই ছাইও আগুন নিববে না। কায়নাত যেন কথা বাড়াতে পারলো না, চুপচাপ গুটি গুটি পায়ে বিছানায় এসে এক কোনায় উঠে বসলো। আর চোখে অন্যর দিকে তাকিয়ে বলল, আপনি বিয়েটা কেন মেনে নিচ্ছেন না? তো ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে, আর ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। তো সবাই অবশ্যই দেখে নেবেন, আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।